জমির মালিক নিজে বা তার উত্তরাধিকারীরা ভূমি উন্নয়ন কর এখন থেকে অনলাইনে নিজেই জমা দিতে পারবে। ভূমি উন্নয়ন কর, জমির খাজনা, জমির দাখিলা এই তিনটি শব্দ একই। এখন ভূমি উন্নয়ন কর অনলাইনে দেওয়ার জন্য কয়েকটি ধাপ রয়েছে। প্রথম হলো ভূমি উন্নয়ন করের ওয়েবসাইটে গিয়ে নাগরিক নিবন্ধন করতে হবে। নাগরিক নিবন্ধন করার পরে যতগুলো খতিয়ান রয়েছে মালিকের নামে সেই খতিয়ানগুলোকে অ্যাড করতে হবে। খতিয়ান অ্যাড করার পর ভূমি অফিস কর্তৃক অনুমোদিত হতে হবে। ভূমি অফিস কর্তৃক খতিয়ানগুলো অনুমোদিত হলেই একটি হোল্ডিং নাম্বার পড়বে, যেই হোল্ডিং নাম্বারের বিপরীতে ট্যাগ জমা করতে হবে। হোল্ডিং নাম্বার না পড়া পর্যন্ত ট্যাগ জমা দেওয়া যাবে না। আজকের ভিডিওতে স্বল্প পরিসরে অনলাইনে কিভাবে ভূমি উন্নয়ন কর দেয়া যায় তার প্রতিটি স্টেপ নিয়ে কথা বলবো। এখানে স্বল্প পরিসর বলার কারণ হলো এখানে একটি খতিয়ান এবং একজন মালিকের তথ্য দিয়ে আমি ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছি। এমন অনেক খতিয়ান রয়েছে যেখানে অনেকগুলো অংশীদারি থাকে এবং একই খতিয়ানে অনেকের জমি থাকে। তখন কিভাবে অংশীদারগণ আলাদা আলাদাভাবে বা একত্রে ট্যাগ জমা দিবেন সেই ভিডিও পরে কোনো এক সময় আপলোড করব। আশা করি ভিডিও থেকে হেল্প হবে। যদি ভিডিও থেকে হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করে দিবেন। যদি কোনো মতামত থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমেই ভূমি উন্নয়ন করের ওয়েবসাইটে গিয়ে নাগরিক নিবন্ধন করতে হবে। চলুন দেখি কিভাবে নাগরিক নিবন্ধন করতে হয়। নিবন্ধন করার জন্য land.gov.bd এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন ভূমি উন্নয়ন কর। এখান থেকে ভূমি উন্নয়ন করের উপরে ক্লিক করতে হবে, তাহলে আলাদা একটি ট্যাবে ভূমি উন্নয়ন করের যে পেজটি রয়েছে সেটি ওপেন হবে। এখান থেকে ভূমি উন্নয়ন কর এখানে ক্লিক করতে হবে। ভূমি উন্নয়ন করে ক্লিক করলে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমের একটি পেজ চলে আসবে, যেখানে প্রথমেই নাগরিক নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার জন্য মোবাইল নাম্বার দিতে হবে এবং নিচে দুইটি সংখ্যার যোগফল দেয়া আছে, সেই দুইটি সংখ্যার যোগফল নিচে দিয়ে পরবর্তী পদক্ষেপ এখানে ক্লিক করতে হবে। পরবর্তী পদক্ষেপে ক্লিক করলে যেই ফোন নাম্বারটি দেওয়া হয়েছে সেই ফোন নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি কোড যাবে। সেই কোডটি এই বক্সের মধ্যে বসিয়ে দিতে হবে। কোড বসিয়ে দেওয়ার পরে যাচাইকরণে ক্লিক করতে হবে। যাচাইকরণে ক্লিক করলে মোবাইল ভেরিফিকেশন হয়ে নতুন পাসওয়ার্ড নির্বাচন করতে বলবে বা পাসওয়ার্ড সেট করতে বলবে। তো পাসওয়ার্ড সেট করার শর্ত হলো এখানে একটি ক্যাপিটাল লেটার থাকতে হবে এবং একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এবং নাম্বারস থাকতে হবে এবং একটি স্মল লেটার থাকতে হবে এবং পাসওয়ার্ডটি হতে হবে কমপক্ষে 8 সংখ্যার। প্রথম ঘরে পাসওয়ার্ড লিখে দিয়ে দ্বিতীয় ঘরে ঠিক একই পাসওয়ার্ড পুনরায় টাইপ করতে হবে। পাসওয়ার্ড টাইপ করার পরে নিচের সিকিউরিটি প্রশ্ন রয়েছে, যোগ করুন। এখানে দুইটি সংখ্যা দেয়া আছে, এই সংখ্যা দুইটির যোগফল এই বক্সের মধ্যে বসিয়ে দিয়ে সংরক্ষণ করণে ক্লিক করতে হবে। সংরক্ষণ করণে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড সেট হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পরে নাগরিক লগইন এইখানে ক্লিক করতে হবে। নাগরিক লগইনে ক্লিক করে যেই ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল সেই ফোন নাম্বারটি দিতে হবে এবং যেই পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ড দিয়ে যোগফল দিয়ে লগইন করণে ক্লিক করতে হবে। লগইন করণে ক্লিক করলে আপনি যেই ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ফোন নাম্বারের আন্ডারে অ্যাকাউন্টটি লগইন হয়ে যাবে। তো লগইন হয়ে যাওয়ার পরে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনার কিছু গাইডলাইন দেওয়া আছে, কিছু তথ্য আপনি চাইলে এটি পড়ে নিতে পারেন। বাম পাশে রয়েছে কতগুলো মেনু। তো এখানে বলা আছে নন ভেরিফাইড অ্যাকাউন্ট। তো এখন এই অ্যাকাউন্টটিকে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে হবে। ভেরিফাই করার জন্য বাম পাশে সবার উপরে এনআইডি ভেরিফিকেশন করুন এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে একটি ড্যাশবোর্ড আসবে, যেইখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে। জাতীয় পরিচয়পত্র যদি 13 ডিজিটের হয় তাহলে জন্মসাল শুরুতে বসিয়ে দিয়ে 17 ডিজিট করে নিতে হবে, আর যদি 10 ডিজিটের হয় তাহলে এখানে 10 ডিজিট বসিয়ে দিতে হবে। এনআইডি কার্ড নাম্বার দেওয়ার পরে নিচে রয়েছে জন্ম তারিখ, এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করে দিতে হবে। জন্ম তারিখ সিলেক্ট করে দেওয়ার পরে যাচাই ও হালনাগাদ করুন এখানে ক্লিক করতে হবে। যাচাই ও হালনাগাদ করুনে ক্লিক করলে আপনার এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্য এখানে অ্যাড হয়ে যাবে। তথ্যগুলো অ্যাড হয়েছে কিনা তা দেখার জন্য বাম পাশের মেনু থেকে প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করলে দেখতে পারবেন আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ ইত্যাদি তথ্যগুলো এখানে অ্যাড হয়ে গেছে।
প্রোফাইলের উপরে একটি বার দেখতে পাচ্ছেন, প্রোফাইলের অগ্রগতি। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলটি 80% কমপ্লিট হয়েছে, এখনও 20% বাকি আছে। এই 20% প্রোফাইল কমপ্লিট করতে হবে। এই 20% প্রোফাইল যদি কমপ্লিট করা না হয় তাহলে আপনি যতগুলো খতিয়ানই অ্যাড করেন না কেন আপনার এই প্রোফাইলটির খতিয়ানগুলো অনুমোদন হবে না। প্রোফাইলটি 100% কমপ্লিট করার জন্য এখানে দুইটি ইনফরমেশন অ্যাড করতে হবে, একটি হলো ইমেল আর একটি হলো বর্তমান ঠিকানা। এই দুইটি এখানে নেই। তো এই দুটি সম্পাদন করার জন্য বা অ্যাড করার জন্য ডান পাশে উপরের দিকে দেখতে পারবেন সম্পাদন লেখা আছে, এখান থেকে সম্পাদনে ক্লিক করতে হবে। সম্পাদনে ক্লিক করলে যেই দুইটি জিনিস জানতে চাওয়া হয়েছে বা যে দুইটি জিনিস অ্যাড করা হবে সেই দুইটি জিনিস এখানে চলে আসছে। একটি হলো বর্তমান ঠিকানা, তো এখানে বর্তমান ঠিকানা লিখে দিতে হবে, এবং আরেকটি হলো ইমেল। তো এখানে ইমেল লিখে দিতে হবে। ইমেল লিখে দেওয়ার পরে নিচে এসে আপডেটে ক্লিক করতে হবে। আপডেটে ক্লিক করলে দেখতে পারবেন প্রোফাইলটি 100% হয়ে গেছে। এরপরে বাম পাশের মেনু থেকে খতিয়ানে ক্লিক করতে হবে। খতিয়ানে আসার পরে নতুন খতিয়ান যুক্ত করতে হবে। প্রথমেই রয়েছে বিভাগ নির্বাচন, প্রথমে বিভাগ নির্বাচন করতে হবে, এরপরে জেলা নির্বাচন করতে হবে, এরপরে উপজেলা নির্বাচন করতে হবে, এরপরে মৌজা নির্বাচন করতে হবে, এরপরে রয়েছে সর্বশেষ খতিয়ান। এইখানে খতিয়ান নাম্বার লিখতে হবে, আপনি যেই খতিয়ান অ্যাড করতে চান সেই খতিয়ানটি। হোল্ডিং নাম্বার এটি দিতে হবে না, এটি অটোমেটিক্যালি ভূমি অফিস দেয়া হবে। এরপরে রয়েছে খতিয়ান যুক্তকরণ। তো এখানে খতিয়ান 4টি ফরম্যাটে যুক্ত করা যাবে, জেপিইজি, পিএনজি, জিপ এবং পিডিএফ, এবং এই ফাইলের সাইজ হতে পারবে সর্বোচ্চ 1 মেগাবাইট। 1 মেগাবাইটের মধ্যে খতিয়ানের ডকুমেন্টটি এখানে আপলোড করতে হবে। তো আমি এখন এই খতিয়ানের ডকুমেন্টটি আপলোড করে দেই। খতিয়ান যুক্ত করার পরের অপশনটি রয়েছে মালিকের ধরন নির্বাচন করুন। এখানে মালিক যদি নিজে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে নিজ, আর যদি উত্তরাধিকারী কর্তৃক ভূমি উন্নয়ন কর দেওয়া হবে তাহলে এখানে উত্তরাধিকারীতে টিকমার্ক করতে হবে। এরপরে নিচে এসে সংরক্ষণ করুন এখানে ক্লিক করতে হবে। সংরক্ষণ করুনে ক্লিক করলে নিচে দেখতে পারবেন খতিয়ানের তালিকার মধ্যে খতিয়ানটি অ্যাড হয়ে গেছে। এরকম করে আপনার যতগুলো খতিয়ান রয়েছে সবগুলো খতিয়ান এখানে অ্যাড করতে হবে। আপনি চাইলে এখানে যে খতিয়ানটি অ্যাড করেছেন বিস্তারিততে ক্লিক করে আপনি সেই খতিয়ানটি দেখে নিতে পারবেন। এছাড়াও আপনি যে খতিয়ানটি অ্যাড করেছেন সেই খতিয়ানটি যদি আপনার ভুল অ্যাড করা হয়ে থাকে তাহলে আপনি চাইলে মুছুন বাটনে ক্লিক করে এখান থেকে মুছে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন হোল্ডিং নাম্বারের জায়গাটা ফাঁকা রয়েছে। এই হোল্ডিং নাম্বারটি ভূমি অফিস কর্তৃক যখন অ্যাপ্রুভ হবে তখন এখানে অটোমেটিক চলে আসবে। এখানে পদক্ষেপে দেখতে পাচ্ছেন অপেক্ষমান। যদি এটি ভূমি অফিস কর্তৃক অনুমোদিত হয় তখন এখানে অনুমোদিত লেখা আসবে। সাধারণত নাগরিক নিবন্ধন করার পরে খতিয়ান অ্যাড করে দিলে সংশ্লিষ্ট ভূমি অফিস খতিয়ানগুলো যাচাই বাছাই করে অনুমোদন দিয়ে দিবে। অনুমোদন দিয়ে দিলে এখানে হোল্ডিং নাম্বার পড়বে। হোল্ডিং নাম্বার না পড়া পর্যন্ত আপনি কিন্তু ভূমি উন্নয়ন কর জমা দিতে পারবেন না। তো আপনি খতিয়ান অ্যাড করে কিছুদিন অপেক্ষা করার পরও যদি দেখেন যে আপনার খতিয়ানগুলো অনুমোদন হয়নি বা হোল্ডিং নাম্বার পড়েনি তাহলে আপনি প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনার সংশ্লিষ্ট ভূমি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। ভূমি অফিসে গিয়ে যোগাযোগ করলেই তারা আপনার এটিকে অনুমোদন করে দিবে। হোল্ডিং নাম্বার হয়ে যাওয়ার পরে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনার ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে বাম পাশের মেনু থেকে হোল্ডিং মেনুতে যেতে হবে। যেহেতু আমাদের হোল্ডিং নাম্বার অলরেডি পড়ে গেছে, তো হোল্ডিং নাম্বার পড়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার আবেদনের এইখানে যে হোল্ডিং নংয়ের ঘর রয়েছে সেখানে অলরেডি একটি নাম্বার চলে আসছে এবং এখানে লেখা আছে অনুমোদিত। এখানে হোল্ডিং নাম্বারের পাশাপাশি মোবাইল নাম্বার, খতিয়ান, দাগ নাম্বার এবং সর্বশেষ কর পরিশোধের সাল সেটি দেখতে পাচ্ছেন। আপনার যদি হালফিল ট্যাক্স রসিদ থেকে থাকে তাহলে ভূমি অফিসে কিন্তু সেই ট্যাক্স রসিদ নিয়ে গিয়ে সর্বশেষ কর পরিশোধের সালটি আপডেট করে নিয়ে আসতে হবে। না হলে এখানে কিন্তু পূর্বের একটি তারিখ বসিয়ে দেবে যাতে আপনার ট্যাক্সের পরিমাণটা অনেক বেশি আসবে। তো যেহেতু আপনি আগে ট্যাক্স দিয়েছেন অবশ্যই এই কাগজটি নিয়ে গিয়ে আপডেট করে নিয়ে আসতে হবে, তাহলে তারপর থেকে আপনি ট্যাক্স দিলেই চলবে। এরপর এখান থেকে চলে যেতে হবে বিস্তারিততে। বিস্তারিততে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার কত ট্যাক্স হয়েছে এবং কত বকেয়া আছে, বকেয়ার সুদ কত, হাল দাবি কত ইত্যাদি ইত্যাদি। এবং আপনি এখানে আপনার যে জমির যে মালিকানার যে চিত্রটা রয়েছে খতিয়ান এবং দাগ নং সেটাও আপনি এখানে দেখতে পারবেন। এখান থেকে খুব সহজেই আপনি ভূমি কর পরিশোধ করতে পারবেন। তো ভূমি কর পরিশোধ করার জন্য অনলাইন পেমেন্ট, বিল পে পেমেন্ট এবং চালান ইত্যাদি অপশন রয়েছে। আপনি চালানের মাধ্যমেও ব্যাংকে গিয়ে টাকা জমা করতে পারবেন
এবং মোবাইল পের মাধ্যমে দিতে পারবেন এবং অনলাইন পেমেন্টের মাধ্যমে দিতে পারবেন। এখানে আরেকটি অপশন রয়েছে আপত্তি দাখিল। তো আপত্তি দাখিলে আপনার যদি কোনো ধরনের আপত্তি থাকে আয়কর দেওয়ার বিষয়ে, তাহলে আপনি সেই আপত্তির বিবরণ এবং এর সাথে সংযুক্তি কাগজ আপলোড করে প্রেরণ করতে পারেন। তাহলে ভূমি অফিস এটিকে যাচাই বাছাই করে দেখবে। তো এরপরে চলে আসি অনলাইন পেমেন্টে। কিভাবে অনলাইন পেমেন্ট করা যায়? তো অনলাইন পেমেন্ট করার জন্য আমি এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। চালান, বিকাশ, উপায়, একপে, নগদ, রকেট, নেক্সাস, এইগুলো দিয়ে এখানে পেমেন্ট করা যাবে। আমি এখানে বিকাশ থেকে পেমেন্ট করব, এজন্য বিকাশ নির্বাচন করব। বিকাশ নির্বাচন করার পরে ই পেমেন্টে ক্লিক করব। ই পেমেন্টে ক্লিক করলে একটি নোটিফিকেশন আসবে, এগিয়ে যেতে ওকে বাটন চাপুন। এখান থেকে ওকে বাটনে ক্লিক করতে হবে। অপশন আসার জন্য একটু সময় নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বিকাশের গেটওয়ে চলে আসছে। আপনি যেই বিকাশ নাম্বার থেকে টাকা পেমেন্ট করবেন এখানে সেই নাম্বারটি টাইপ করে দিতে হবে। এক্ষেত্রে যে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা পেমেন্ট করতে হবে এমনটা না, আপনি যে কোনো বিকাশ অ্যাকাউন্ট থেকেই টাকা পেমেন্ট করতে পারবেন। তো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে নিচে এসে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলে যেই নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। কোড দেওয়ার পরে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পরে আপনার বিকাশের পিনকোড জানতে চাইবে। বিকাশের পিনকোড দেওয়ার পরে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলে বিকাশ অ্যাকাউন্ট থেকে ভেরিফিকেশন হয়ে ভূমিকর পরিশোধ হয়ে যাবে। ভূমিকর পরিশোধ হয়ে গেছে, যার রসিদ আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই রসিদটি এখান থেকে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করার জন্য প্রিন্টে ক্লিক করতে হবে। প্রিন্টে ক্লিক করলে এরকম একটি উইন্ডো ওপেন হবে। আপনি আপনার কম্পিউটারে যেখানে সেভ করতে চান সেখানে আপনি সেভ করে নিতে পারবেন, অথবা এখান থেকে আপনি চাইলে প্রিন্ট করেও নিতে পারবেন। আমি এই কাগজটিকে সেভ করে নিচ্ছি। এখন এখান থেকে আপনি যদি বের হয়েও যান, তারপরে বাম পাশে যে মেনু রয়েছে সেখান থেকে আপনি যদি দাখিলায় ক্লিক করেন, তাহলে আপনি যে ভূমিকর দিয়েছেন বা দাখিলার টাকা জমা দিয়েছেন সেটি আপনি এখানে দেখতে পারবেন। দাখিলার মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধ রসিদ সমূহ এখানে দেখতে পারবেন। আপনি যতবারই ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন ততগুলো রসিদ আপনি এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার দাখিলা নম্বর আছে, দাবি আছে এবং তারিখ আছে। কত তারিখে আপনি প্রদান করছেন সেই তারিখটি এখানে শো করতেছে। আপনি এখান থেকে আবার বিস্তারিততে ক্লিক করে পুরো রসিদটি দেখতে পারবেন। বিস্তারিতর মধ্যে আপনি এই যে রসিদটি দেখতে পাচ্ছেন, এখান থেকে এই রসিদটি আপনি আবার চাইলে প্রিন্ট করতে পারবেন এবং সেভ করে নিতে পারবেন। এখন যদি আমি আবার হোল্ডিং অপশনে যাই তাহলে কি অবস্থা দেখায় সেটি একটু দেখে নেই। ইউটিউবের পলিসির কারণে আমি অনেক জায়গা ব্লার করে রেখেছি। আপনারা এটি খুব সহজেই বুঝতে পারবেন। আপনারা যখন ভূমি উন্নয়ন কর জমা দিবেন এটি আপনার সামনে চলে আসবে। হোল্ডিংয়ের মধ্য থেকে আমি যদি আবার বিস্তারিততে যাই, বিস্তারিতর মধ্যে আসার পরে এখানে দেখতে পাবো যে আমার কোনো ট্যাক্স বকেয়া নাই, সবগুলো শূন্য হয়ে গেছে। সর্বশেষ কর পরিশোধের সাল 2024-25। এরপরে 25-26-এ গিয়ে আমি আবার পুনরায় এখান থেকে ভূমি উন্নয়ন কর প্রদান করব। এই ছিল আজকের ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।